আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি। দিল্লির নিট ছাত্র আন্দোলনের যে ঢেউ, সেই ঢেউ এসে পড়েছিল আমাদের এই রাজ্যেও, এই শহর কলকাতায়। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টি যে আন্দোলনের ডাক দিয়েছিল, আমাদের এখানে মিছিল করার তারা অনুমতি চেয়েছিল, কিন্তু তারা সেই মিছিলের অনুমতি পায়নি এবং তাদের এই যে আন্দোলন, এই আন্দোলনকে সমর্থন করেছিল বামেরা। বাম ছাত্র যুবদের তরফ থেকে শুক্রবার এক মিছিলের ডাক দেওয়া হয়েছিল এই শহর কলকাতায়, শিয়ালদা থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। কিন্তু সেই মিছিলের শেষে কোনো সমাবেশের অনুমতি অবশ্যই ছিল না। যথারীতি সেদিনকের অর্থাৎ শুক্রবার 24শে জুলাইয়ে বাম ছাত্র যুবদের ডাকে নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যে আন্দোলন ককরোচরা করছে, তাদের সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেই মিছিলের শেষে একটা নৈরাজ্যের সৃষ্টি হয় এবং প্রতিবাদের নামে একটা জঙ্গিপনা সেদিনকে দেখেছিল এই শহর কলকাতার মানুষ। পুলিশকে তারা প্রথমে পিটিয়েছে, তারপর সাংবাদিকদের কেউ পিটিয়েছে। তারা অর্থাৎ কারা? প্রশ্নটা এখানে, আর এই নিয়ে আজকে শিরোনাম আপডেটে আমাদের এই আলোচনা। আজকের বিষয়টা যেটা আমরা রেখেছি সেটা হলো যে এই ককরোচদের আন্দোলনের নামে যারা ঢুকে গেল তারা কারা এবং তাদের মুখোশ খোলার দায়িত্ব, দায় সবটাই কিন্তু ইতিমধ্যেই পুলিশের। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এখন আপনাদেরকে জানিয়ে রাখি যে নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিল ককরোচরা, সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি, সেই আন্দোলনের নামে আমাদের এই রাজ্যের যে শান্ত একটা পরিবেশ, সেই পরিবেশকে হঠাৎই বিষাক্ত করে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল। যদিও সেটা ধোপে টেকেনি খুব একটা, তার কারণ বিষাক্ত হওয়ার আগেই কিন্তু সেই বেশ মেরে দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে। এখন এই ককরোচরা যে সমস্ত দাবিতে আন্দোলন করেছিলেন, তার মধ্যে প্রথম ছিল ধর্মেন্দ্র প্রধান অর্থাৎ শিক্ষামন্ত্রী, তার পদত্যাগের দাবিতে আন্দোলন, এবং তার পদত্যাগ করলে তবে তারা কথা বলবেন ইত্যাদি ইত্যাদি বিষয় ছিল। এবং আর কি ছিল না, এই নিট প্রশ্ন ফাঁসের পর যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা সুইসাইড করেছে, আত্মঘাতী হয়েছেন, তাদের পরিবার বর্গকে মোটা টাকা 1 কোটি টাকা দেওয়ার যে পরিকল্পনা, কেন্দ্রীয় সরকার সেই টাকাটা দেবে, সেই দাবি তাদের ছিল। এবং আর একটা দাবি ছিল যে এই যে আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন রাজ্যে যে ছড়িয়ে পড়েছে এই আন্দোলনে অবশ্যই সেখানে পুলিশ এফআইআর করেছে এবং এই সমস্ত এফআইআর গুলি, মামলাও হয়েছে, এই সমস্ত মামলাগুলি যাতে আর না এগোয়, অর্থাৎ যাতে আর না প্রসিড করে, এইগুলোই ছিল তাদের আন্দোলনের দাবি। ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন এবং আন্দোলনকারীদের বাকি যে দাবিগুলি সেইগুলো মেনে নেবার প্রতিশ্রুতি দেওয়া হয়। লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর যৌথ সাংবাদিক সম্মেলন করে শনিবার এই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু তার আগের দিন শুক্রবার যে মিছিল ছিল কলকাতায়, সেই মিছিল নিয়েই কিন্তু এই যাবতীয় কিছু কেন্দ্রবিন্দু, সেই মিছিলের ঝামেলাকে কেন্দ্র করে কি হয়েছিল না, সেই দিনকে যে মিছিল, ককরোচ জনতা পার্টি তারা আবেদন জানিয়েছিল পুলিশের কাছে, রাজ্য প্রশাসনের কাছে, কিন্তু রাজ্য প্রশাসন সেই অনুমতি দেয়নি। বাম ছাত্র যুবরা, কংগ্রেসও বটে, তারা আন্দোলনকে সমর্থন জানিয়েছিল। বাম ছাত্র যুবরাও কিন্তু আলাদা করে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেদিনকে ডাক দিয়েছিল। সেদিনকে তারা রাজপথে নেমেছিল। তাদের মিছিল কোথা থেকে কোথায় ছিল না, শিয়ালদা স্টেশন থেকে শুরু করে, শিয়ালদা স্টেশন চত্বর থেকে শুরু করে আর ধর্মতলায় ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল। সেখানে মিছিল শেষে যে কোনো রকম ভাবে সভা সমাবেশ হবে, এই রকম কোনো অনুমতি কিন্তু ছিল না। দেখা গেল সেদিনকে মিছিল শেষে ডোরিনা ক্রসিং এ পৌঁছানোর পর মিছিল, সেখানে একটা সভা হঠাৎ করে শুরু হয়ে যায়
যে সভায় মাইক্রোফোনে উস্কানিমূলক বক্তব্য রাখা হচ্ছিল, আর তারপরেই ওই আন্দোলনকারী, অর্থাৎ বা আমি আন্দোলনকারী বলবো এই মুহূর্তে অন্তত দাঁড়িয়ে, কারণ এটা তো পরিষ্কার নয় আন্দোলনকারীরা কি বলছে না বলছে, সেটা পরের ব্যাপার। সেই ওই জায়গায় দাঁড়িয়ে যখন এই উস্কানিমূলক বক্তব্য চলছে, তারপরেই দেখা গেল আক্রান্ত হলো পুলিশকে মারধর করা হলো, এবং শুধু সেখানেই নয়, তার সঙ্গে সাংবাদিকরাও কিন্তু নিগৃহীত হয়েছেন এবং তাদেরকেও বেধড়ক মারধর করা হয়েছে। এখন প্রশ্ন হলো, তাহলে এই মিছিল সংগঠিত করেছিল কারা? বাম ছাত্র যুব। তাহলে এই মিছিল আন্দোলন কি বিষয় ছিল? ককরোচদের আন্দোলন ছিল, ককরোচদের আন্দোলনকে সমর্থন করেছিল তারা। তাহলে বামেরা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওই আন্দোলনে যারা সেদিনকে ওই ঝামেলা পাকিয়েছে, মারধর করেছে, তারা কেউ তাদের আন্দোলনকারী নয়। অর্থাৎ বামেরা এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওই হামলাকারীদের সঙ্গে তাদের এই ছাত্রছাত্রীদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এবার ককরোচ পার্টি, সিজেপি তারা বলছে তারা তো আন্দোলনের ডাকই দেয়নি এই জায়গায় দাঁড়িয়ে, সুতরাং তাদের যে লোকজন, এটাও হওয়ার কোনো ব্যাপার নেই। ইতিমধ্যেই কিন্তু পুলিশ কেস দিয়েছে, এফআইআর দিয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত মামলা হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও যেটা বলেছেন যে গুন্ডা দমন আইনে কিন্তু প্রয়োগ করা হবে। এখন বিষয় হলো গিয়ে যে যারা ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছেন, বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছেন, 12-13 জনের মতন মনে হয় অ্যারেস্ট হয়েছে, কি সংখ্যাটা হয়তো 14 হবে। যারা অ্যারেস্ট হয়েছে তারা তো এখানে তাদের হয়ে যে সমস্ত আইনজীবী যারা লয়ার, তারা দাঁড়াবেন স্বাভাবিকভাবে তাদের, যারা যাতে বেল পেয়ে যায় তার জন্য। এটা ছাত্র আন্দোলন, এবং তারা বেলে দাঁড়িয়ে কি বলবেন, তারা আদালতে দাঁড়িয়ে জাস্টিসকে বলবেন, অর্থাৎ বিচারপতিকে বলবেন যে এটা তো একটা সমঝোতা চুক্তি হয়ে গিয়েছে তাদের মধ্যে, যে এই আন্দোলনে যে সমস্ত কেস হচ্ছে, সেই এফআইআর হচ্ছে, সেই সমস্ত কেসগুলি আর আগামী দিনে প্রসিড করবে না, অর্থাৎ এগোবে না, সুতরাং এটা ক্লোজ চ্যাপ্টার, এটা বলবে, তাহলেই তো গল্প শেষ হয়ে গেল। কিন্তু না, গল্পটা এখানে শেষ নয়। তার কারণ হচ্ছে গিয়ে প্রথমত জানতে হবে যে এরা কারা, এবং এইখানে দাঁড়িয়ে আইনজীবীরা যদি বলেন যে এটা তো কোনো ব্যাপার নয়, এটা এরকম হয়েছে, সমঝোতা হয়েছে যখন তখন, তাহলে তাদের ইচ্ছাটা ছেড়ে দেওয়া হোক, তাহলে এখানে মামলা এগোনো হচ্ছে কেন? এখানেও একটা প্রশ্ন আছে। আন্দোলনের হোতা কারা? ককরোচ পার্টি। তা এই সিজেপি বা ককরোচ জনতা পার্টি, তারা তো এই আন্দোলনের ডাক দেয়নি, তাহলে মিছিলের ডাক দিয়েছিল বামেরা। বেশ, তাহলে বামেরাও বলে দিয়েছে এই হামলাকারীরা তাদের আন্দোলনের কোনো অংশ নয়, এবং তারা আন্দোলনকারীও নয়, ছাত্র যুব নয়, হয়ে গেল এখানে। তাহলে তারা কারা? একটা প্রশ্ন ওঠে। প্রশ্নকে স্বাভাবিকভাবে আসে না যে তাহলে কি এরা তৃণমূল কংগ্রেসের কোন লোকজন, বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কোন লোকজন? স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন কিন্তু আসে, কারণ যারা যারা অ্যারেস্ট হয়েছে তাদের যেখানে যেখানে বাড়ি, সেই রাজাবাজার, গার্ডেন রিচ, মেটিয়া বুরুজ, নর্থ পোল পুলিশ স্টেশন, সাউথ পোল পুলিশ স্টেশন, এই সমস্ত জায়গার অন্তর্গত, খিদিরপুরের অন্তর্গত তারা বাসিন্দা। তা এরা সাধারণত আমরা বিগত দিনেও দেখেছি বিভিন্ন আন্দোলনে থাকতে, তথাকথিত আন্দোলনগুলি যখন পূর্বতন শাসক দলের সময় হতো, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা ভাজপার বিরুদ্ধে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে যে আন্দোলন, সেখানে থাকতে আমরা দেখেছি বিভিন্ন সময়। বিভিন্ন রকমের ক্যাওস করতেও আমরা এই সমস্ত মানুষজনদেরকে দেখেছি, ঠিক যারা যারা অ্যারেস্ট হয়েছে বা যে সমস্ত জায়গা থেকে তাদের বাড়ি বা তারা যেখান থেকে উঠে এসছে। এখন এরা চুপচাপই ছিল কয়েক মাসে, কিন্তু ওই যে বললাম যে আবার এই রাজ্যের পরিবেশটাকে বিষাক্ত করতে শুরু করলো, এবং তারা ভেবেছিল যে এর মধ্যে দিয়ে তারা পার পেয়ে যাবে, কারণ
এখনো তো পর্যন্ত এখানে এই জায়গাটা তো এটা সমঝোতা হয়েছে ককরোচ জনতা পার্টির সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের, সুতরাং এই জায়গায় তারা মুভমেন্ট হবে না, অর্থাৎ তারা পুলিশকে একটুখানি মারধরও করে দেবে, সাংবাদিকদেরও পিটিয়ে দেবে। এখন সাংবাদিকদেরও পেটানোর পেছনে কারণ আছে, কারণ এখন তো আর আগের মতন শুধুমাত্র প্রিন্ট বা পরবর্তীকালে যে ইলেকট্রনিক্স হচ্ছে তার না, তার সঙ্গে সোশ্যাল মিডিয়া সাংবাদিকরাও রয়েছে, যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে তারা সাংবাদিকতা করে থাকেন। সুতরাং সাংবাদিকতার পরিধি বেড়েছে, সাংবাদিকরাও বেড়েছে, এবং যারা ফটো জার্নালিস্ট তাদের সংখ্যাটাও কিন্তু বেড়েছে। সুতরাং তারাও ছবি তুলছেন এবং সেই ছবি যাতে প্রকাশিত না হয়, প্রকাশ না পায়, তাই জন্য তাদের এখন তো মোবাইলে অনেকে সাংবাদিকতা করে থাকেন, সুতরাং সেখান থেকে ছবি তুলে থাকেন এবং যে কারণের জন্য সেইগুলো কেড়ে নেওয়া, সেগুলো ভাঙচুর করা, তাদেরকে মারধর, এইগুলো চেষ্টা করা হয়েছে। এটা খুব স্বাভাবিকভাবে যে এই সমস্ত সুপার যারা জার্নালিস্ট রয়েছেন, যারা সাংবাদিক থেকে আক্রান্ত হয়েছেন, তারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন, শাসক দল তীব্র নিন্দা করেছে, এবং মজার বিষয় হলো যে বিরোধী দল তারাও কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করেছে, প্রধান বিরোধী দল যারা, তারাও এই ঘটনার তীব্র নিন্দা করেছে। এবং ইতিমধ্যে এই যারা সেদিনকে হামলা চালিয়েছিল, পুলিশের ওপর আক্রমণ করেছে, সাংবাদিকদের মারধর করেছে, তারা কিন্তু তাদের মধ্যে থেকে ইতিমধ্যেই 70 জনকে চিহ্নিত করা হয়েছে। তার কারণ সিসিটিভি রয়েছে, এখন মোবাইল রয়েছে, তো বিভিন্ন টিভির ক্যামেরা রয়েছে, টেলিভিশন চ্যানেলগুলো, সেই সমস্ত জায়গা থেকে 70 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং 11 জনকে ইতিমধ্যেই লালবাজার গ্রেপ্তার করেছে। আরো গ্রেপ্তারের দিকে এগোচ্ছে, শেষ পাওয়া খবরে মনে হয় 14-15 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে গেছে। এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার দাঁড়িয়ে বলেছেন সাংবাদিকদের যে এদেরকে এমন শাস্তি দেওয়া হবে যাতে 3 প্রজন্ম মনে রাখেন। মুখ্যমন্ত্রী কিন্তু ঠিক এই কথাই বলেছেন, আমি কোট আনকোট পড়লাম, সুতরাং মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই আমি আপনাদেরকে রিপিট করলাম। স্বাভাবিকভাবেই এরপর থেকে কিন্তু ঘাবড়ে গিয়েছে। এই যে 70 জনকে চিহ্নিত করা হয়েছে, তাদের মধ্যে মাত্র 14-15 জন অ্যারেস্ট হয়েছে, তাহলে বাকিরা কোথায় গেল? বাকিরা কেউ হয়তো পালিয়েছে, কেউ হয়তো গা ঢাকা দিয়ে রয়েছে, কেউ হয়তো বাংলা থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছেন বা হয়তো করেওছেন এবং সেই জায়গায় চলেও গেছেন। তার কারণ এই যে গুন্ডা দমন আইন, এই গুন্ডা দমন আইনে যদি তারা অ্যারেস্ট হন বা তাদের উপর এইটাই গুন্ডা দমন আইন যদি তাদের উপর প্রয়োগ করা হয়, অ্যারেস্ট তো অবশ্যই হবেন, প্রয়োগ করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সত্যিই সেটা ঝামেলার বিষয়। তাহলে কেন এই বিষয়ে প্রশ্ন আসছে যে গুন্ডা দমন আইনটা কি, সেটা একবার জানবার চেষ্টা করব। এবং সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন, যার জন্য এতটা তারা ঘাবড়ে গিয়েছে, এই বিষয়টা কিন্তু অবশ্যই জেনে নেওয়া দরকার। কি বলেছেন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে, শুনুন। ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে, এদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই, এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আর গত 10 সপ্তাহ ব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা যে সিদ্ধান্তগুলো আইন কার্যকর করার ক্ষেত্রে নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। এই খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। আপনার আমাদের সাউন্ড পলিউশন নিয়ে আমরা কিছু বিধি নিয়েছি, এদের রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায় আজাদি কি? এবং কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়, এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে ঠিক কি বলেছেন। এখন এই ককরোচ জনতা পার্টির পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে অংশ হওয়ার চেষ্টা করছেন কারা, এটা একটা প্রশ্ন। তারা আসলে তৃণমূল কংগ্রেসের লোকজন। এখন তো এই তৃণমূল কংগ্রেসের লোকজন মানে কারা? এখন তো তৃণমূল কংগ্রেস অনেকগুলো ভাগে বিভক্ত। তারা কি ঋতব্রত তৃণমূল? না। তারা কি তাহলে কালীঘাটপন্থী তৃণমূল? না। তারা হলে কি তারা ওই
কাকলি ঘোষ দস্তিদারদের যে নতুন দলটা হয়েছে এনসিপিআই ন্যাশনাল, সেই দলের তৃণমূল। এখন অবশ্যই এই বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকবো, এবং এই যে গুন্ডা দমন আইন, সেই গুন্ডা দমন আইনে অ্যাকচুয়াল কি বলা হয়েছে, তার জন্য এরা এত ভয় পাচ্ছে, এবং সেদিনকে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন গুন্ডা দমন আইন প্রয়োগের বিষয়, আমরা সেই বিষয়ে কিন্তু আলোচনা করবার চেষ্টা করব, শোনবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব। তবে তার আগে শিরোনাম আপডেটে এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। টিউলিপ হসপিটাল, বাগনান ওটি রোড, হাওড়া। পেশেন্ট আপনার, দায়িত্ব আমাদের। কম খরচে ভালো চিকিৎসার সেরা ঠিকানা। বাগনানে প্রথমবার হার্টের ডাক্তার পাবেন প্রতিদিন। 24 ঘন্টা এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এবং ক্রিটিক্যাল কেয়ার সহ আধুনিক পরিষেবাও রয়েছে। যোগাযোগ করুন আজই 8585007039, 8585007034 এবং 9831802313 এই নম্বরে। নিজের স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন সুপার মার্বেল অ্যান্ড টাইলসে। সমস্ত রকমের সেরামিক ওয়ালস, 3D মার্বেল, গ্রানাইট এবং স্যানিটারি সামগ্রী পাবেন একই ছাদের তলায়। অত্যন্ত সুলভ মূল্যে আমাদের এখানে সামনি, কাজারিয়া, সেরার মতো নামি দামি কোম্পানির সামগ্রীও রয়েছে। তাই নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে চলে আসুন সুপার মার্বেল অ্যান্ড টাইলসে। আমাদের ঠিকানা লক্ষ্যা, বাবুরহাট, মহিষাদল প্রথম মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার 9800632338, 8759502760 এবং 8649809148। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যেটা বলছিলাম যে এখন কেউই আর বুক ফুলিয়ে বলতে পারছেন না যে তিনি তৃণমূল কংগ্রেস পার্টিটা করবেন এবং আগামী দিনে সেই তৃণমূল কংগ্রেস পার্টিটা করতে চান। কিছুদিন আগের একটা ঘটনা বলি, পার্ক সার্কাসের এই ঘটনা। পার্ক সার্কাসে একটা ঘটনা করেছিল, সোশ্যাল মিডিয়ায় উস্কানি দিয়ে বেশ কিছু লোককে কিন্তু তারা সেখানে জমায়েত করেছিল, এবং সেখানে পুলিশ পৌঁছে গিয়েছিল যথারীতি, যথেষ্ট ধৈর্যের পরীক্ষাও দিয়েছিল। ব্যাপক গন্ডগোলের একটা পরিস্থিতি কিন্তু সেদিনকে হয়েছিল, আর সেখানে তার পরের দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে ছুটে যান এবং পরিষ্কার বলেন যে একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে তাহলে তার থেকে খারাপ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আর কেউ হবে না, কোনোদিন দেখেনি। এরপরে কিন্তু বেশ কয়েকজনকে ধরপাকড় হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়, বিচার হয়, তাদের মধ্যে কয়েকজন জেল খাটছে। পরিস্থিতি এরপরে কিন্তু কলকাতার ওই জায়গা অর্থাৎ পার্ক সার্কাস অঞ্চল এবং সামগ্রিকভাবে কলকাতা ও তার পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে, শান্ত হতে শুরু করে। কিন্তু আবারও এই যে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন, এটাকে কেন্দ্র করে আবারও কিন্তু ডানা ঝাড়া দিয়ে ওঠে তারা, এবং তারা সেখানে ভেবেছিল যে এই জায়গা থেকে ঢুকে তারা মারধর করে পার পেয়ে যাবে, কিন্তু এবং পুলিশকে মারধর করা হবে ব্যাপকভাবে, সাংবাদিকদেরও মারধর করা হবে, এবং যথারীতি এটা তো আছে, তাদের ওই চুক্তি করা হয়ে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট মেনে নিয়েছে, সুতরাং এখানে আর তাদের কিছু হবে না। কিন্তু ওই মুখগুলি ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গিয়েছে, আর সেই ছবি ধরে ধরে কিন্তু মহল্লায় মহল্লায় পুলিশ ঘুরে বেড়াচ্ছে এবং তাদের খুঁজে চলেছে। তাদের উপর প্রয়োগ হচ্ছে, যেটা বলছিলাম, যে গুন্ডা দমন আইন। ককরোচ জনতা পার্টির মুখপাত্র বলেছিলেন 21টি বিজেপি শাসিত রাজ্যে আন্দোলনের সময় যে সমস্ত এফআইআর হয়েছিল তাদের বিরুদ্ধে সেইগুলিকে সরাতে হবে, তাহলে এই পশ্চিমবঙ্গ থেকেও সেটা সরিয়ে নেওয়া হবে। এখানে কিন্তু একটা বিষয়, এটার উত্তর হ্যাঁ সরানো হবে। এবার একটা বিষয়, শুক্রবারে এই যে মুভমেন্টটা বা যে মিছিলটা হয়েছিল সেটা ডাকি ককরোচ জনতা পার্টি দিয়েছিল? উত্তর হচ্ছে না, ককরোচ জনতা পার্টি সেটা কিন্তু ডাক দেয়নি। তাহলে বাম ছাত্র যুবরা পরিষ্কার জানিয়ে দিয়েছে, বাম ছাত্র যুবরা এই যারা সেদিনকে হামলা চালিয়েছে তারা তাদের মিছিলের অংশ নয়, তারা তাদের বহিরাগত, এটা কোট আনকোট বহিরাগত, এবং তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে। এইবারে কিন্তু যারা হামলা চালিয়েছিল সেদিনকে তারা কিন্তু এবারে পড়েছে ফ্যাসাদে, কারণ ওই যে যেটা বলা হচ্ছে যে সমঝোতা পত্র, সেটা কিন্তু এখানে বাস্তবায়িত হবে না, কারণ সেদিনে মিছিলের ডাক দেয়নি সিজেপি, বামেরাও এখানে হাত ঝেড়ে নিয়েছে। সুতরাং
এবং আরো একটা মজার বিষয় যে রাজ্যের বিরোধী দল অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, তারাও এই বিষয়টাকে সমর্থন জানিয়েছে যে গুন্ডা দমন আইন যেটা প্রয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মহা ফ্যাসাদে পড়েছে সেই আন্দোলনকারী বলবো না, যারা হামলাকারী, এটা যারা জঙ্গিপনা করেছিল এখানে। তো সুতরাং তারা বামেদের সাপোর্ট পাচ্ছে না, কংগ্রেস জনতা পার্টির সাপোর্ট পাচ্ছে না, তারা তৃণমূলের ঋতব্রত পন্থীদের সাপোর্ট পাচ্ছে না। এনসিপিআই তো এই জায়গায় দাঁড়িয়ে এলুক, তাহলে তারা কারা? স্বভাবতই ভাবেই কি মনে আসে না তাহলে এরাই কালীঘাটপন্থী ককরোচ? খুব স্বাভাবিকভাবেই এটা আসে। অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, তবে তার আগে একবার জেনে নেব রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন এই গুন্ডা দমন আইন প্রয়োগের বিষয়। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করেছেন এবং তারও দাবি যে সাংবাদিকদের গায়ে যারা হাত তুলেছেন তারা আর যাই হোক ছাত্র যুব কখনোই হতে পারেন না। কি বলেছেন বিরোধী দলনেতা? শুনুন। সংবাদ মাধ্যমের উপর এই বর্বরচিত আক্রমণ, এটা অর্গানাইজড আক্রমণ। এই আক্রমণকে নিন্দা করার কোনো ভাষা নেই। এরা ছাত্র আন্দোলনের কর্মী, ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্ক রয়েছে। এখন আইনের ধারা খুব কঠোর। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যা বক্তব্য, কঠোরতম শাস্তিও। তার মানে ঋতব্রত পন্থীদের দাবি করা আসল তৃণমূলও কিন্তু পরিষ্কার ভাবে হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে দিলেন। কালীঘাটপন্থী তৃণমূলের মুখপাত্র বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ আবার আন্দোলনে গুন্ডা দমন আইন প্রয়োগের বিরোধিতা করেছে। এখন কোনো ঘটনা যদি ঘটে থাকে এবং সেখানে যদি প্রশাসন সঙ্গে সঙ্গে যায় এবং সদর্থক ভূমিকা পালন করে থাকে, তার ফল কি হতে পারে তা বিগত দিনে আমরা পাক সার্কাসের ক্ষেত্রে দেখেছি। এরপরে পাক সার্কাস থেকে পিছু হটার পরেই কিন্তু এই কালীঘাটপন্থীরা আরো একটা সুযোগের অপেক্ষা করছিল এবং ককরোচদের এই আন্দোলনে সেই সুযোগটা তাদের সামনে এনে দিয়েছে। কিন্তু তারা বুঝতে পারেনি যে এইভাবে ককরোচ জনতা পার্টি বা বাম ছাত্র যুবরা পশ্চিমবঙ্গের যারা, তারা এখানে তাদের উপর হাত ছেড়ে দেবে। তারা ভেবেছিল যেহেতু এটা সমঝোতা করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে, তাই তারা এর মাধ্যমে পেছিয়ে যাবে। এইবার আপনাদের প্রশ্ন আসতে পারে, আপনি কালীঘাটপন্থী কেন বলছেন বারবার? দেখুন, এনআরসির সময় যে আন্দোলন হয়েছিল সেই সময় আমরা দেখেছি থানা ভাঙচুর হয়েছে, স্টেশন ভাঙচুর হয়েছে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, রাস্তায় ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে রেখে দিয়েছে এবং আড়াই দিন ধরে তারা এই রকম আইন ঝামেলা পাকিয়েছিল জায়গায় জায়গায়। এটা তো আমরা দেখেছি। তারাই এবার এই নবরূপে ককরোচের এই আন্দোলনে তারা সামিল হতে চেয়েছে। হাত গুটিয়ে কিন্তু বসে নেই রাজ্য সরকার। গুন্ডা দমন আইন যদি দ্রুত ইমপ্লিমেন্ট করে তাহলে সত্যিই কিন্তু কপালে দুঃখ আছে এই সমস্ত যারা হামলা চালিয়েছে তাদের। একটা কথা আছে না যে বিয়ের প্রথম রাতেই কিন্তু বিড়াল মেরে দিতে হয়, সেটা যদি এখানে প্রয়োগ হয় তাহলে কিন্তু এইরকম ভাবে অন্তত এই আন্দোলনের নামে, একটা শান্তিপূর্ণ আন্দোলনের নামে এই যে বজ্জাতি বা এই যে ঝামেলা, এই যে হামলা চালানো, এই দুষ্টুমি, বদমাইশি, এইগুলো কিন্তু আর চলবে না। এই জঙ্গিপনা
এখানে আপনাদের ইয়ে হতে পারে যে বদজাতি, এখানে কিন্তু জাতপাতের বিষয় না, এখানে আমি বদজাতি মানে বদমাইশি বোঝাতে চেয়েছি। যাই হোক, এই জঙ্গিপোনা কিন্তু চলবে না এবং তার জন্য দ্রুত এই গুন্ডা দমন আইন ইমপ্লিমেন্ট করার প্রয়োজন আছে। রাজ্য সরকার যেটা বলেছেন, মুখ্যমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা অচিরেই করবে। তাই কালীঘাটপন্থী ককরোচরা কিন্তু ইতিমধ্যেই সাবধানে থাকুন। সাবধান না হলে কিন্তু অদূর ভবিষ্যতে বিপদ আছে বলেই আমাদের মনে হয়। আর আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।